আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, স্বাধীনতা দিবসের আগেই বড় নাশকতার ছক ছিল কি পাকিস্তানের? হাবড়ায় ধৃত পাক জঙ্গির নোটবুকে সাংকেতিক বার্তা ডিকোডের চেষ্টা করছেন গোয়েন্দারা। রানা রৌফের কাছ থেকে বাজেয়াপ্ত নোটবুকে মিলেছে পাকিস্তানের পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের অপারেটরদের মোবাইল নাম্বার। সূত্র যে কথা বলছে, ওই জঙ্গি রানা রৌফের কাছ থেকে বাজেয়াপ্ত করা যে নোটবুক, সেখানে মিলেছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের অপারেটরদের মোবাইল নাম্বার। সাংকেতিক চিহ্নর মাধ্যমে কার সঙ্গে কথা বলতো রাউফ, এই প্রশ্নের উত্তরে কিন্তু খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। আরো ডিটেল জানবো সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে রানা রউফ তাকে গ্রেপ্তার করার পর বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা তাকে তল্লাশি চালিয়ে কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেট কিন্তু তার কাছ থেকে পাননি। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, অর্থাৎ সে নেপাল থেকে যখন কলকাতার উদ্দেশ্যে আসেন এবং কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার মাঝে কোথাও যদি তিনি কোনো এজেন্সি বা গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন, তথ্য প্রমাণ যাতে সামনে না আসে সেই কারণে নিজের ব্যবহৃত মোবাইল সেটা নেপালে থাকাকালীনই সে নষ্ট করে দিয়ে চলে এসেছিলেন। কিন্তু এই রানা রৌফের কাছে তল্লাশি চালিয়ে একটি পুরনো নোটবুক উদ্ধার করেছেন বা হাতে পেয়েছেন এসটিএফের গোয়েন্দারা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। একদিকে এই নোটবুক থেকে বেশ কিছু নাম্বার তদন্তকারীরা যেমন জানতে পেরেছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা, নেপাল, এমনকি পাকিস্তানের বেশ কিছু মোবাইল নাম্বার রয়েছে। আর সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে রানা রৌফ মডেলের সদস্য বা এজেন্ট হিসাবে এরা বিভিন্ন জায়গাতে সক্রিয় অবস্থাতে রয়েছেন, আর সেই জায়গা থেকে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। আর এই সমস্ত সহযোগীরা কোথায় কতটা সক্রিয় অবস্থায় রয়েছে বা এদের কী পরিকল্পনা ছিল, কোনো নাশকতার ছক ছিল কিনা, সেগুলোই কিন্তু এখন স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। আর গোয়েন্দাদের আরও যে বিষয়টা ভাবাচ্ছে, শুধুমাত্র মোবাইল নম্বর নয়, তার পাশাপাশি বেশ কিছু সাংকেতিক বার্তা লেখা রয়েছে এই যে নোটবুক উদ্ধার হয়েছে সেই নোটবুকে। আর সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন, তাহলে কি রানা রৌফের কাছে একদিকে যেমন তার কাছে ফোর্ট উইলিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টলেশনের ছবি বা তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সেরকম আরও কোনো নির্দেশ কি তার কাছে এসে পৌঁছেছিল যেগুলো সাংকেতিক বার্তা হিসেবে তার এই নোটবুকে লেখা ছিল? সেগুলোকেই কিন্তু ডিকোড করা বা রানা রৌফকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে এই সাংকেতিক নজর থাকবে। সুপ্রিয়, নজর থাকবে, নজর রাখো। যে খবরের দিকে নজর রাখছি আমরা, স্বাধীনতা দিবসের আগেই বড় নাশকতার ছক ছিল কি পাক জঙ্গির? হাবড়ায় ধৃত পাক জঙ্গির নোটবুকে সাংকেতিক বার্তা ডিকোডের চেষ্টা করছেন গোয়েন্দারা। রানা রৌফের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নোটবুক, আর সেখানে মিলেছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অপারেটরদের মোবাইল নম্বর। সাংকেতিক চিহ্নের মাধ্যমে কার সঙ্গে কথা বলতো এই রাউফ, জেরা করে ওইসব সাংকেতিক বার্তার আসল তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা, এমনটাই এসটিএফ সূত্রে খবর। রানার অন্য সহযোগীদের খোঁজ পেতে মরিয়া গোয়েন্দারা। মুদ্রা বিষয় কোনটা বলুন তো, সব থেকে উদ্বেগের বিষয় কোনটা? কারণ এই পাকচর রফের কলকাতায় নাশকতার ছক ছিল। এখনো পর্যন্ত যা যা তথ্য তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, যা যা নথি উদ্ধার করা হয়েছে, তাতে কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে, চিন্তা রয়েছে। সেনা ঘাঁটি টার্গেট ছিল, রেল থেকে জনবহুল এলাকাগুলি মূলত টার্গেট ছিল এই রফের। নাশকতার পর বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় পালানোর ছকও ছিল তার, কারণ এই সমস্ত জায়গার লোকের ফোন নাম্বার তার কাছ থেকে পাওয়া গিয়েছে, ম্যাপ উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গার। ধৃত পাকচরের থেকে উদ্ধার হয়েছে ফোর্ট উইলিয়ামের ম্যাপ, বিএসএফ এর গতিবিধি ও রেলের তথ্য পাওয়া গিয়েছে দাবি করছে এসটিএফ। তাই চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, রফ তার টার্গেট কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলি, ভীষণ করে সমুদ্র যেই জায়গাগুলোতে দেখা যায়, জনবহুল এলাকা যেগুলোকে বলা হয়, সেই জায়গাগুলোই সে টার্গেট করেছিল। আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তিনিও স্বাভাবিকভাবে বলেছিলেন যে এই বিষয়টা নিয়ে চিন্তা, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলো। দীপাঞ্জন দা, গতকালও আপনার সঙ্গে কথা হয়েছিল, আজও আমরা দেখতে পাচ্ছি যে নেপাল, শ্রীলঙ্কা হয়ে কোথাও একটা বাংলাদেশ পালিয়ে যাবার ছক ছিল এইরকম নাশকতা করে। এই জায়গাগুলো সে একটা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। এটা আমাদের দেশের কাছে কতটা চিন্তার? কারণ আমাদের প্রতিবেশী জায়গাগুলোকে তারা মানে কোথাও একটা মোল্ড করেছে নিজেদের হয়ে। তার উপর অনেক সাংকেতিক বিষয় পাওয়া গেছে যেগুলো ডিকোড করা হচ্ছে ইতিমধ্যেই। দীপাঞ্জন দা,
আমরা কথা বলবো দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তবে চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, কলকাতায় নাশকতার ছক ছিল পাকচর এই রফের, এবং সে যখনই এসেছে এই বাংলায় তখনই তিলজলা এলাকায় থেকেছে, তার বন্ধুর কাছে আজিজের কাছে সে থেকেছে। সে এই আজিজের সাহায্য নিয়েই তার নথি তৈরি করেছে, নকল নথি তৈরি করেছে, যাতে এখানে থাকতে কোনো রকম সমস্যা না হয়। তাই এই প্রত্যেকটা বিষয় যথেষ্ট উদ্বেগের, এসটিএফ এর কাছে চিন্তার, তারা সমস্ত বিষয় তদন্ত করে দেখছে। মনে হয় যে আগের মতো কিছু করতে পারবে, কিন্তু এখনকার গোয়েন্দা বা এসটিএফ এত সচেতন, তারা খুব দ্রুততার সাথে এরা কিছু করে ওঠার আগেও যে জঙ্গিগুলোর কাছ থেকে পোর্ট উইলিয়ামের আপনার ম্যাপ পাওয়া গেল, বিএসএফের গতিবিধি সম্বলিত, রেলওয়ে সম্বলিত সমস্ত তথ্য, যে তথ্যগুলো কালেক্ট করেছে ইতিমধ্যেই, সেই ধরনের বা সেই মাপের টেরোরিস্টদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারলো এবং তারা জালে জড়িয়ে পড়লো। কিন্তু চেনটা তো আরো লম্বা, আরো আছে। হ্যাঁ, আরও আছে, যে কারণেই তো এই লম্বা বলেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল বিভিন্ন জায়গার লিঙ্কটা পাওয়া গেছে। সেই লিঙ্কটাকে পৌঁছানোর জন্যেই বা সেই কোথায় কি আছে সমস্ত কিছু ওয়ে আউটটা করার জন্যে এই 14 দিনের পিসি পিরিয়ডটা আছে। এই ভারতবর্ষের বুকে বা ইন্ডিয়াতে এরা বড় রকমের একটা নাশকতা করার জন্য, যেটা কলকাতা বেস, সেই জন্য কলকাতাটাকেই এরা বেছে নিয়েছিল। জঙ্গিগুলোর কাছ থেকে পোর্ট উইলিয়ামের আপনার ম্যাপ পাওয়া গেল, বিএসএফের গতিবিধি সম্বলিত, রেলওয়ে সম্বলিত সমস্ত তথ্য, যে তথ্যগুলো কালেক্ট করেছে ইতিমধ্যেই। পাকচর রাউফের ট্রানজিট রুট ছিল নেপাল। পাঁচবারই বিহারের রক্সৌল হয়ে ভারতে ঢোকে পাকচর রাউফ, আর প্রত্যেকবারই ইজাজের সঙ্গে কাঠমান্ডু থেকে কলকাতায় আসে আইএসআই চর। যদিও এবার একই পথে ফেরার পরিকল্পনা ছিল না রাউফের, তাহলে কোন রুট ধরে ফেরার পরিকল্পনা ছিল, কি জানতে পারছি আমরা দীপঙ্কর। দেখো, একদমই তোমাকে দেখাবো এই যে চোংদা মোড়, এই চোংদা মোড়ে তুমি দেখো এই যে বোর্ড দেখা যাচ্ছে, একদিকে বসিরহাট যাওয়ার রাস্তা, বসিরহাট, বাদুড়িয়া, যেখানে হাকিমপুর, ভোজাডাঙ্গার মতো সীমান্ত রয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। ঠিক তার পাশে আমি দেখাতে বলবো সুকান্তকে, এটা হচ্ছে যশোর রোড, যেটা দিয়ে চলে যাওয়া যায় পেট্রাপোল সীমান্তে। এই খানটাতেই কিন্তু এই রানা রউফকে এসটিএফ ধরে ফেলে, এবং এই এসটিএফ যখন তাদেরকে তাড়া করেছিল বলা যেতে পারে এক প্রকার, তাদেরকে বিভিন্ন আগে থেকে ট্র্যাক করছিল, কলকাতা থেকে যখন আসছিল সেই সময় এসে এই চোংদা মোড়ে তাদেরকে ধরপাকড় করে। আমরা যতটুকু জানতে পারছি, নেপাল সীমান্তটাই মূলত এর আগে একাধিকবার যে 4-5 বার যাওয়া আসা করেছে আজিজের সঙ্গে, তাতে কিন্তু ইজাজের সঙ্গে, মোহাম্মদ ইজাজের সঙ্গে, তাতে কিন্তু নেপাল সীমান্ত ব্যবহার করতো বিহার দিয়ে। কিন্তু এখন যেটা করেছিল, রুট পাল্টেছিল, আর এই রুট বদলের কারণেই কিন্তু ধরপাকড়টা খুব সহজ হয়ে গেল এমনটা মনে করছে। কারণ রুট বদলে বাংলাদেশে গিয়ে সেখান থেকে তিনি পালিয়ে যাওয়ার ছক করছিলেন। রানা রউফের যে কাজ, আমরা এখনো পর্যন্ত আদালত সূত্রে জানতে পারছি যে এই রানা রউফ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লোক নিয়োগ করতেন, কোথাও বনগাঁ, বসিরহাট, হাবড়া, অশোকনগর, বিভিন্ন প্রান্তে তাদের পয়েন্টের লোক নিয়োগ করা হতো। এবং সব থেকে বড় চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে স্বাধীনতা দিবসের আগে তার কাছে ফোর্ট উইলিয়ামের ম্যাপ কেন ছিল? এফআইআর যে কথা উল্লেখ করছে এসটিএফ, ফোর্ট উইলিয়ামের ম্যাপ যেমন ছিল, বিএসএফ এর মুভমেন্ট, বিভিন্ন রেল স্টেশনের ছবি, এগুলো কিন্তু যথেষ্ট উদ্বেগজনক করা হয়েছে। সেখান থেকে মোটামুটি আনুমানিক এই বাংলাদেশ বর্ডার, মানে ভারত বাংলাদেশ সীমান্ত, সেটা কত দূর, কত কিলোমিটার? দেখো, খুব কাছাকাছি চলে এসছে। হাবড়া থেকে বনগাঁ দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। 30 কিলোমিটার মানে কিছুই না, এই যশোর রোড চলে যাওয়া খুব সহজ ব্যাপার। এখান থেকে 30 কিলোমিটারের দূরত্ব বনগাঁ পেট্রাপোল। আবার যদি তুমি এদিকে যাও সেক্ষেত্রে হয়তো 40-45 কিলোমিটারের ডিস্টেন্স আছে একদম সীমান্ত এলাকায় পৌঁছে যাওয়া। এখন তার যাওয়ার আগেই এই হাবড়াতেই কিন্তু এই দুষ্কৃতীরা ধরা পড়ে যায়। তারা যে অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল এবং তাদের কাছ থেকে যা যা উদ্ধার হয়েছে সেগুলো বেশ উদ্বেগজনক। কিন্তু সীমান্ত লাগোয়া এলাকা ব্যবহার করে, সীমান্তকে হাতিয়ার করে কোনোভাবে বৈধ বা অবৈধভাবে যে এদেশ থেকে বদেশে বাংলাদেশে গিয়ে সেখান থেকে আবার চলে যেত, তার কাছ থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো উদ্ধার হয়েছে সেখানে একাধিক ছবি আদান প্রদান করা হয়েছে, বেশ কিছু ডিলিট করে দিয়েছে, কিন্তু যে সমস্ত ছবি উদ্ধার হয়েছে সেগুলো নিয়ে কিন্তু এসটিএফ তদন্ত শুরু করেছে। এবং সব থেকে বড় কথা, রানা রউফের নিচে কারা ছিল এবং তার মাথায় কারা ছিল, এই গোটা বিষয়টাই কিন্তু দেখভাল করছেন এসটিএফ, এবং তারা সেই তদন্ত করছে। আগামী 26 তারিখে আবার যখন আনা হবে বারাসাত আদালতে, তখন কিন্তু আরও বেশি স্পষ্ট
হবে, কি কি উদ্ধার হলো। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো। এদিকে বাগচর রফ ওরফে ওয়াহাবকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, একবার নয় 5 বার ভারতে আসে এই আইএসআই চর। 2014, 2018, 2022, 2024, 2026-এ কলকাতায় আসে পাকচর। প্রতিবারই তিল জলা ইজাজের বাড়িতে ঘাঁটি গাড়ে এই রফ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয়। সুজয়, একবার নয় 5 বার, এবং প্রত্যেকবারই এই ইজাজের বাড়িতে সে ছিল। ইজাজের সঙ্গে তার সম্পর্ক কি? এই ইজাজের সঙ্গে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠেই আসে, তাহলে কি সরাসরি পাকিস্তানের যোগাযোগ রয়েছে? সেই সম্পর্কিত কি খবর রয়েছে? এবার যেটা বেঙ্গল এক্সপ্রেস সূত্রে জানা যাচ্ছে যে এই ইজাজের কাঠমান্ডুতে ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসা সূত্রে 2014 সালে একটি মসজিদে পরিচয় হয়েছিল এই পাকিস্তানে যে চর গ্রেফতার হয়েছে রউফ, রানা রউফ, তার পরিচয় হয় এবং তারপর নিজে বন্ধু পরিচয় দিয়ে কলকাতায় নিয়ে আসে এবং নিয়ে আসার পর 2018 সালে এই ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে সে ভোটার কার্ড বানিয়ে দেয়, তারপর আধার কার্ড এবং প্যান কার্ডও পরপর করে বানিয়ে নেওয়া হয় এবং তারপর থেকে 5 বার সে এই 2026 জানুয়ারি পর্যন্ত 5 বার, 2014 থেকে 2026 পর্যন্ত এর আগে 5 বার কলকাতায় এসেছে। ইজাজের বাড়িতেই ছিল, বন্ধু পরিচয় দিয়েছিল এবং তার আড়ালে সে এই সমস্ত ভারত বিরোধী কাজ বিভিন্ন জায়গায় করিয়ে বেরিয়েছে। সেখান থেকে এসটিএফ মনে করছে যে এই ইজাজও যুক্ত থাকতে পারে, এই আইএসআই গুপ্তচর হিসেবে কাজ করতে পারে, তার ভূমিকা আলাদা, সেই ক্ষেত্রে সেইটা দিয়েছিল বা একে রাখার ব্যবস্থা করেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রেফতারি, তার কারণ যেভাবে তার গতিবিধি বেড়েছিল এই রউফের, পাকিস্তানি নাগরিক রানা রউফ, যেভাবে তার গতিবিধি বেড়েছিল তাতে কিন্তু সে একটা কোনো বড় সড়ো পরিকল্পনা করছিল এবং আইএসআই এর থেকে কোনো নির্দেশ এসেছিল। সুজয়, এই রফ সে 5 বার আসে, 5 বার এসেই ইজাজের বাড়িতে থাকে, মানে কাঠমান্ডুতে একজনের সঙ্গে পরিচয় হলো, তাকে নিজের বাড়িতে ঠাঁই দেওয়া, প্রত্যেকবার তার কাছে ঠাঁই দেওয়া, এটা তো একটা কোথাও সন্দেহজনক লাগে নাকি? মানে তার উপর যখন ওই ব্যক্তির সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে, সেক্ষেত্রে ইজাজের ভূমিকা খতিয়ে দেখার জন্য এসটিএফ এর পক্ষ থেকে কি কি করা হচ্ছে? দেখো, ইজাজের ভূমিকাটাই এখন খতিয়ে দেখা হচ্ছে, তাকেও গ্রেফতার করা হয়েছে, দুজনকে একসঙ্গে বসিয়ে তদন্ত করা হচ্ছে এবং ইজাজের মোবাইলও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। তার মোবাইলে যে সমস্ত কন্ট্যাক্ট রয়েছে, যাদের যাদের সঙ্গে যোগাযোগ রাখতো, সেই সূত্রে তার ইজাজের ভূমিকাটা বের করা হচ্ছে। ইজাজের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, তার কারণ শুধুমাত্র ভারতীয় নথি বানিয়ে দেওয়া নয়, একজন পাকিস্তানি নাগরিক। ধন্যবাদ। এদিকে বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিমের সূত্রেই পাকড়াও পাকচর রাউফ ও ইজাজ। হামিমের মোবাইলে নাম মিলেছে রাউফের, হামিম তার মোবাইলে নাম মিলেছে রাউফের। সীমান্ত এলাকায় নেটওয়ার্ক তৈরির দায়িত্ব ছিল রাউফ আর হামিমের উপরে। নেটওয়ার্ক তৈরির পর বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় পালানোর ছক ছিল রাউফদের, দাবি বেঙ্গল এসটিএফ এর। আর যে কথাই বলছিলাম যে তিলজলা ইজাজের সাহায্যে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল এই পাকচর রফ ওয়াহাব। আলম পরিচয় দিয়ে নিজের নামে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এই রফ। ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়েছিল এবং সেই পরিচয় দিয়ে ভোটার কার্ড বানানো হয়, তারপর তৈরি করে নেয় প্যান এবং আধার কার্ডও। এবার এসআইআর প্রক্রিয়ার সময় রফ ওরফে ওয়াহাবকে তলব করে বিএলও, কিন্তু হাজিরা না দেওয়ায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ যায়। ভারতীয় পরিচয়পত্র তৈরির পরে একাধিক সিম কার্ড তোলে এই রফ। সেই সব সিম কার্ডের মাধ্যমে যোগাযোগ রাখত আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে। ভোটার লিস্ট থেকে নাম বাদের পরে ভারত ছাড়ার পরিকল্পনা করে এই রফ, খবর এসটিএফ সূত্রে। এদিকে স্বাধীনতা দিবসের আগে জঙ্গিদের নিশানায় ফোর্ট উইলিয়াম স্পর্শকাতর এলাকার ছবি, ভিডিও, ম্যাপ কিভাবে তাদের কাছে এলো তা নিয়ে উদ্বেগে কলকাতা সিপিও। জঙ্গি রফের নেটওয়ার্ক কোথায় কোথায় ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যৌথভাবে দফায় দফায় জেরা শুরু হয়েছে। কোথায় কোথায় তৈরি হচ্ছে ভুয়ো আধার, ভোটার কার্ড তা খতিয়ে দেখছে পুলিশ, জানালেন নগরপাল অজয় নন্দা। সবসময় আমাদের রাখতে হবে, এটা তো ন্যাশনাল ইম্পর্টেন্সে মানে ডে আছে, সেই জন্য এখানে আমরা বাড়তি নিরাপত্তা সবসময় রাখি এবং ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। এরা কিভাবে এসে থেকে যাচ্ছে, এটা নজরদারি বাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ দরকার আছে, খুবই দরকার আছে। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল এসটিএফ আছে, আমাদের এসটিএফ আছে,
এবং কিছু ইনফরমেশন আসছে, তখন ওয়ার্কআউট করে আমরা একটা লোককে ধরছি, তারপরে নেটওয়ার্ক কীরকম আছে ওইগুলো তদন্ত চলছে। ওইসব বিষয়ে আমরা লক্ষ্য রেখেছি। জাল আইডেন্টি কার্ড তৈরি করার একটা চক্র কি এখনো কলকাতায় আছে বলে মনে হয়? জাল আইডেন্টি ওটা হতে পারে, এটা নিয়ে আমরা আধার অথরিটির সঙ্গে একটা মিটিং হয়েছে, আমরা একটা অফলাইন ভেরিফিকেশন রেজিস্ট্রেশন হবে, তো ওটা ইমিডিয়েটলি আমরা পেয়ে যাব কি জাল আছে কি না, এটা নিয়ে কাজ চলছে। আমাদের লোক জয়েন্ট ইন্ট্রোগেশন হচ্ছে না, যেটা ওয়েস্ট বেঙ্গল এসটিএফ কাছে আমাদের লোক সঙ্গে আছে। যে কোনো লোক যদি কোনো এরকম নেটওয়ার্ক সঙ্গে যুক্ত আছে, তো ওটা তো এইখানে থাকুক বা অন্য জায়গায় থাকুক, এটা তো ম্যাটার অফ কনসার্ন আছে। ওইগুলো আমরা এখন দেখছি কার সঙ্গে ওর লিঙ্ক ছিল, কীভাবে ছিল, কী আর প্ল্যানিং করছিল, এবং আর অন্য জায়গায় ওর কারা কারা আছে সঙ্গী সাথী, ওইগুলো বিষয়ে আমরা দেখছি। ফোর্ট উইলিয়ামের তথ্য পৌঁছে গিয়েছে পাক জঙ্গির হাতে। যে পাক জঙ্গি তপসিয়ায় বারবার এসেছে, কলকাতায় বিভিন্ন জায়গায় নিজের নেটওয়ার্কের কাজে ব্যস্ত থেকেছে, সেই জঙ্গির হাতে এই ফোর্ট উইলিয়ামের যাবতীয় তথ্য পৌঁছেছে। কিন্তু কিভাবে, সেটাই মূলত এখন তদন্ত করে দেখছেন বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা। ফোর্ট উইলিয়াম, যেটা কলকাতা শুধু নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, এমনকি প্রতিরক্ষার ক্ষেত্রেকেও অন্যতম স্পর্শকাতর এলাকা যে বিবেচিত হয়, সেখানকার যাবতীয় তথ্য হাতে পেল কি করে এই জঙ্গি, সেটাই তো মূলত কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে। তদন্তকারীরা মনে করছে যে হানি ট্র্যাপের মাধ্যমে কোনো অফিসার জড়িয়ে পড়ল না তো? এই রৌফের হাতে যে তথ্যগুলো গিয়েছে, সেই তথ্য কোনো ব্যক্তি যদি ভেতরে না প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত সে হাতে নিতে পারে না বা সেই তথ্য পেতে পারে না। তাহলে এত তথ্য পেল কিভাবে? সব মিলিয়ে প্রশ্ন থাকছেই সুরক্ষা নিয়ে, কারণ ফোর্ট উইলিয়াম পূর্বাঞ্চলের সদর দপ্তর, যার মূলত অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, ভুটান সহ একাধিক সীমান্তের গুরুত্বপূর্ণ তথ্য রাখা হয়, সেখানকার তথ্য নিয়ে বৈঠক করা হয়। সেই ফোর্ট উইলিয়ামের ভিতরকারে যাবতীয় ইনফরমেশন পাক জঙ্গির হাতে, এমনকি তা মানচিত্র সহকারে। এটা তো একটা গুরুত্বপূর্ণ খামতি বলেই মনে করছেন তদন্তকারীরা। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ফোর্ট উইলিয়াম। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রসংঘের বিশেষ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। রাষ্ট্রসংঘের বিশেষ রিপোর্ট, সেখানে চাঞ্চল্যকর তথ্য। লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে ছিল আল কায়দা। 2025 সালের নভেম্বরে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল তা সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার একটি শাখা চালিয়েছিল, এমনটাই বলা হয়েছে এই রিপোর্টে। আর কি বলা হয়েছে বিস্তারিত জানবো জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, ইউনাইটেড নেশনসের একটি রিপোর্ট উল্লেখ করছে যে ঘটনা ঘটেছে নভেম্বর মাসে লালকেল্লাতে 2025 সালে, সেই ঘটনার নেপথ্যে ছিল আল কায়দা। কিন্তু এই আল কায়দা কোন আল কায়দা, তাকে সম্পূর্ণ একটি আলাদা নাম ইউনাইটেড নেশনসের তরফ থেকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ AQIS নতুন নাম দেওয়া হয়েছে, যারা এখনও পর্যন্ত জঙ্গি সংগঠন হিসেবে আন্তর্জাতিক তালিকায় নথিভুক্ত হয়নি, অর্থাৎ তাদের আত্মপ্রকাশ নতুন। এরা মূলত পাকিস্তানে ইত্তেহাদ উল পাকিস্তান বা ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান রয়েছে, IMPS, তাদের হয়ে কাজ করছে এবং এদের কাজ করার ধরন সম্পূর্ণ আলাদা রকম। এরা ছোট ছোট গ্রুপ বিভিন্ন জায়গাতে স্লিপিং সেল হিসেবে রয়েছে। তাদের মূল কাজ হচ্ছে একটা ফিনান্সিয়াল নেটওয়ার্ক চালানো, অর্থাৎ পাকিস্তানে যে বড় জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেই জঙ্গি সংগঠনগুলোতে আর্থিক মদত পৌঁছে দেওয়ার জন্য এই ছোট সংগঠনগুলো গা ঢাকা দিয়ে তারা রয়েছে এবং তারা বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ যে কোনো ধরনের জঙ্গি হামলা এবং এই জঙ্গি সংগঠন চালানোর ক্ষেত্রে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন, সেই পরিকাঠামো জোগাড় করার জন্য যা যা সহযোগিতা প্রয়োজন সমস্ত কিছু তারা করছে। এবং ইতিমধ্যেই এই যে ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান, তারা পাকিস্তানে তারা অত্যন্ত সক্রিয়। কয়েকদিন আগে পাখতুনওয়াতে সেখানে বড়সড় বিস্ফোরণ ঘটেছে, সেই খাইবার পাখতুনওয়ার বিস্ফোরণে এদের ভূমিকা রয়েছে বলে ইউনাইটেড নেশনস জানিয়েছে। অর্থাৎ লালকেল্লার যে ঘটনা, সেই ঘটনা আন্তর্জাতিক টেরোরিজমের মানচিত্র থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে একই সঙ্গে ঘটনা ঘটেছে। সঙ্গে থাকো। এদিকে কলকাতা, দিল্লি জুড়ে জঙ্গিদের নাশকতার ছক।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশ জুড়ে জোরদার নিরাপত্তা। আন্তর্জাতিক সীমান্ত এবং রাজ্যগুলোতে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। কড়া নজরদারি চলছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হবে। শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল, পাঞ্জাবের প্রাক্তন দুবারের উপমুখ্যমন্ত্রী, তার উপর হামলার খবর পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রের নান্দেড় সাহিবে গুরুদ্বারায় যাচ্ছিলেন, ঠিক সেই সময় তার উপর এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতী। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা অবশ্যই জানতে চাইবো, কিন্তু একজন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তার উপর এভাবে হামলা, স্বাভাবিকভাবে একটা তো কোথাও উদ্বেগের বিষয় রয়েছে। কতজন এসেছিল, কি আপডেট? দেখো, যে খবর পাওয়া যাচ্ছে যে সময় তিনি এই গুরুদ্বারাতে যাচ্ছিলেন এবং তার সাথে তার অনুগামীরা ছিল, এবং যেহেতু তিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তার সিকিউরিটি গার্ডও সঙ্গে ছিল, তারপরেও এই হামলা হয়। এবং যে খবর পাওয়া যাচ্ছে যে হামলাকারী আপাতভাবে একজন, তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, কিন্তু তার সহযোগী আরো কয়েকজন থাকতে পারে। এই হামলাকারীর হাতে ছুরি ছিল এবং তার হাতে এই ছুরির আঘাত লেগেছে। সুখবিন্দর সিং বাদল, তার বাঁ হাতে ছুরির আঘাত লেগেছে, তাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি যে এক্ষেত্রে তার হাতে যে আঘাত রয়েছে, সে আঘাত গুরুতর না হলেও গভীর ক্ষত হয়েছে, স্বাভাবিকভাবেই তাকে চিকিৎসাধীন থাকতে হবে। কিন্তু অপর দিক থেকে এই হামলাকারী কে, তা ইতিমধ্যেই খুঁজে বের করার চেষ্টা চলছে। তার পরিচয় কি, এর নেপথ্যে কোনো সংগঠন রয়েছে কিনা, সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হচ্ছে বলে পুলিশের তরফে খবর। ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা সেই ছবিই দেখাচ্ছি। সুখবীর সিং বাদল, তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, কারণ তার হাতে ছুরির আঘাত লেগেছে। এক ব্যক্তি ধারালো ছুরি নিয়ে তার উপর হামলা চালায় যখন তিনি গুরুদ্বারায় যাচ্ছিলেন, এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।